প্রত্যেকটাই ই খারাপ রয়েছে, আর এর তলায় গলদ রয়েছে। বাজে কথা শোনার সময় আমার কাছে নেই। যদি তাকে ধরতে পারেন আমাকে জানাবেন। ধরে তো ফেলেছি। কোথায়? আমার ইচ্ছা করছে এই ঘোড়ার চাবুকটা দিয়ে আগাগোড়া আপনাকে চাপকাতে। আজ থেকে আমাদের এই গল্প কথার আসরের নতুনভাবে পথ চলা শুরু। আমরা আপনাদের সামনে নিবেদিত করব বিভিন্ন রকম হাস্যকৌতুক, রহস্যময় ও অ্যাডভেঞ্চার গল্প। আজকে আমাদের এই প্রথম ও বিশেষ নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী অবলম্বনে ছদ্মবেশী ছলনা। স্যার আর্থার ইগনিয়াস কনান ডয়েলের জন্ম হয় 22 মে 1859 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাগে। 1876 থেকে 1881 সাল পর্যন্ত তিনি ডাক্তারি পড়েন এডিনবরা স্কুলে। ডাক্তারি পড়তে পড়তেই প্রকাশিত হয় 1887 সালে তার লেখা প্রথম শার্লক হোমসের গল্প স্টাডি ইন স্কারলেট। আজকের গল্প প্রকাশিত হয় 1891 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। গল্প পাঠে শার্লক হোমসের ভূমিকায় প্রসেনজিৎ দে, মিস সাদারল্যান্ডের ভূমিকায় অনুষ্কা নস্কর, মিস্টার উইন্ডিব্যাংকের ভূমিকায় সায়ন ভট্টাচার্য, গল্পের সূত্রধার ও মিস্টার ওয়াটসনের ভূমিকায় আমি বাবাজি। আজকের এই গল্পে সমস্ত প্রযোজনার কাজে সিদ্ধার্থ পাল এবং সাউন্ড এডিটিং, পোস্টার ডিজাইন ও এডিটিংয়ের কাজে তন্ময় কয়াল ও সিদ্ধার্থ পাল। শুরু হতে চলেছে আমাদের আজকের বিশেষ গল্প স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী ছদ্মবেশী ছলনা। শীতের সন্ধ্যায় বেকার স্ট্রিটের আস্তানায় ফায়ারপ্লেসের সামনে বসে আছি আমি আর হোমস। হোমস বললে, ডিয়ার ওয়াটসন, কল্পনার রং কখনো বাস্তবের রঙের চেয়ে জোরদার হতে পারে না। আটপৌরে নাটক, নোবেল সমস্ত মাঠে মারা যাবে যদি জীবন থেকে তুলে নেওয়া সত্য ঘটনাকে সঠিকভাবে দেখা যায়। আমি বললাম, আমার তাতে সন্দেহ আছে। কই, হাজার রং চড়িয়েও তো পুলিশ কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারির ঊর্ধ্বে তোলা যায় না। সেটা হয় খুঁটিয়ে রিপোর্ট পেশ করার মতো মগজ নেই বলে, যা নজর কাড়ে না তা এড়িয়ে যাওয়াটাই হলো বোকামি। অনেক সময় তুচ্ছ বিষয়ের মধ্যেই বৃহৎ চমক থাকে। মেঝে থেকে দৈনিক সংবাদপত্রটা তুলে নিয়ে বললাম, তোমাকে ঘায়াল করার জন্য একটা উদাহরণ দিই। এই দেখো একটা কেলেঙ্কারির খবর। স্ত্রীর ওপর স্বামী দেবতার অকথ্য অত্যাচার। ফুলিয়ে ফাঁপিয়ে যা লেখা হয়েছে যে কোনো নিকৃষ্ট লেখকও এর চাইতে ভালো জিনিস মন থেকে লিখতে পারত। কাগজটা হাতে নিয়ে হোমস চোখ বুলিয়ে বলল, ডিয়ার ওয়াটসন, নিজের উদাহরণেই ঘায়েল হলে কিন্তু তুমি। কেসটা অসাধারণ ছিল। আমি নিজেই কেসটা তদন্ত করেছিলাম। স্বামীটি মোটেই বদচরিত্রের লোক নন। তিনি মদ খাওয়া বরদাস্ত করতেন না, পরকীয়া ব্যাপারটা দুচক্ষে দেখতে পারতেন না। তা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হলো তার বিরুদ্ধে। কেন না, তিনি খাওয়ার শেষে বাঁধানো দাঁত ছুঁড়ে স্ত্রীকে মারতেন। অদ্ভুত ঘটনা, তাই নয় কি? কল্পনা করতে পারবে তোমাদের কোনো লেখক? নাও হে অ্যাক্টিভ নস্যি নাও আর মাথাটা সাফ করো। বলে এগিয়ে দিল দামি অ্যামেথিস্ট রত্ন বসানো সোনার নস্যির ডিবে। অবাক হয়ে বললাম, এটা আবার কোথায় পেলে? ও, এটা সেই বোহেমিয়ার রাজা দিয়েছে, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। অনামিকার হীরের আংটি দেখিয়ে বললাম, এটা ইংল্যান্ডের রাজপরিবারের উপহার। তাদের একটা গোপন ব্যাপারে সাহায্য করেছিলাম। তো এখন কি করছো? হাত খালি না কেস আছে? আছে 10-12টা, কিন্তু কোনোটাই চিত্তাকর্ষক নয়। যে মামলা যত বিরাট বলে মনে হয়, আসলে তা তত সহজ। আকারটাই প্রকাণ্ড, ভেতরে ফক্কা। মিনিট কয়েকের মধ্যে আর একজন মক্কেল আসতে পারে। বলে উঠে গিয়ে দাঁড়ালো জানালায়। আমিও ওর দৃষ্টি অনুসরণ করলাম। ফুটপাতে দাঁড়িয়ে একজন মহিলা, সাজ পোশাক জমকালো, ভীষণ উত্তেজিত, আঙুল কাঁপছে।
আমাদের জানালায় চোখ পড়তেই জলে ঝাঁপ দেওয়ার মতো সাত করে রাস্তা দিয়ে এগিয়ে এসে ঢং ঢং করে বাজিয়ে দিল দরজার ঘন্টা। হোমস বললে, প্রেমের কেস মনে হচ্ছে ওয়াটসন, নাইলে ঘন্টা নিয়ে এভাবে হ্যাঁচকা টান কেউ মারে? গোপনীয় কাণ্ড বলেই হয়তো প্রথমে মনস্থির করতে পারেননি, দোটানায় পড়েছিলেন। একটু পরেই চাকরের পেছন পেছন হাজির হলেন ভদ্রমহিলা। নাম মিস সাদারল্যান্ড। শিষ্টাচার বিনিময়ের পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল হোমস। বললে, চোখের তো দেখছি 12টা বাজিয়ে বসে আছেন, অথচ টাইপের কাজ করেন কি করে বলুন তো? ঠিক বুঝলাম না। প্রথম প্রথম খুবই অসুবিধে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। আন্দাজে বুঝি কোথায় কোন টাইপটা আছে। কিন্তু আপনি জানলেন কি করে? নিশ্চয়ই আগে শুনেছেন। জানাটাই আমার কাজ। অন্যের চোখে যা ধরা পড়ে না তা আমি দেখে ফেলি। দেখুন, আমি খুব বড় লোক নই, টাইপের কাজ করে সামান্য রোজগার করি। তাছাড়াও 100 পাউন্ড হাতে আসে, সব আপনাকে দেব, শুধু একটা খবরের বিনিময়। মিস্টার হসমার অ্যাঞ্জেল এখন কোথায় থাকে বলে দিন তো। শিবনেত্র হয়ে হোমস বললে, এসেছেন তো দেখছি রুদ্ধশ্বাসে, কেন বলুন তো? ঠিক ধরেছেন তো, সত্যি আমি ছুটতে ছুটতেই আসছি। আমার বাবা মিস্টার উইন্ডি ব্যাংক একদম পাত্তা দিচ্ছেন না ব্যাপারটাকে। পুলিশে খবর দেবেন না, আপনার কাছেও আসবেন না, তাই খুব রাগ হয়েছিল। সৎ বাবা নাকি? পদবি তো আলাদা দেখছি। হ্যাঁ, বয়সে আমার চেয়ে মোটে 5 বছর 2 মাসের বড়, মায়ের চেয়ে 15 বছরের ছোট। বিধবা হয়েই মা একে বিয়ে করে। বাবার ব্যবসা ছিল ট্যারেনহাম কোর্ট রোডে। মিস্টার উইন্ডি ব্যাংক নানা জায়গায় ঘুরে মদ বেচেন। তিনি মাকে দিয়ে বাবার ব্যবসাও বিক্রি করিয়ে দিলেন। তাতে সুদাসুলে যা পাওয়া যায়, বাবার জীবন দশায় তার থেকে বেশি আসতো। তা আপনার রোজগারের টাকা কি এ থেকেই আসে? না না, কাকার মৃত্যুর পর থেকে তার কিছু কোম্পানির কাগজ আমি পেয়েছি। তা থেকে বছরে সুদ পাই প্রায় 150 পাউন্ড। বাবা, সে তো অনেক টাকা। বছরে 60 পাউন্ডেই একজন মহিলার জীবন কেটে যায়। কিন্তু একসঙ্গে থাকতে গেলে আমাকেও কিছু দিতে হয়। 3 মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডি ব্যাংক এনে মাকে দেন। আমি টাইপ করে যা পাই তাতে নিজের খরচ বেশ চলে যায়। তা হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার কি সম্পর্ক? দয়া করে একটু খুলে বলুন, কোনো সংকোচ করবেন না। ডক্টর ওয়াটসন আমার বন্ধু। প্রদীপ্ত মুখে সাদারল্যান্ড বললেন, গ্যাস ফিটারের নাচের আসরে হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আলাপ হয় আমার। এসব আসরে আমার যাওয়াটা পছন্দ করতেন না মিস্টার উইন্ডি ব্যাংক। কোথাও যাবো শুনলেই খেপে যেতেন। কিন্তু আমি যখন বেঁকে বসলাম, তখন উনিও রাগ করে ফ্রান্সে চলে গেলেন। মা আর ফোরম্যান মিস হার্ডির সঙ্গে গেলাম নাচের আসরে। আলাপ হলো মিস্টার হসমার অ্যাঞ্জেলের সঙ্গে। তা ফ্রান্স থেকে ফিরে মিস্টার উইন্ডি ব্যাংক নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠলেন। মোটেই না, মেয়েরা বড্ড জেদি, যা করব বলে তা করেই ছাড়ে। খুব সহজভাবে নিলেন সমস্ত ব্যাপারটা। তা আপনার সাথে আলাপ হওয়ার পর কি হলো? বাড়িতে এসেছিলেন একবার, আমিও দুবার তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম। মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্স থেকে ফিরে এসে আর বাড়িমুখো হননি। কেন? বাড়িতে কারো আসাটা সৎ বাবা পছন্দ করেন না বলে। ওর মতে মেয়েদের উচিত ঘরকন্না নিয়ে থাকা। এই সময় মিস্টার হসমার অ্যাঞ্জেল কি করলেন? চিঠিতে যোগাযোগ রাখলেন, বলতেন সৎ বাবা ফের ফ্রান্সে গেলে বাড়ি আসবেন। তা আপনাদের দুজনের যে বিয়ের কথা হয়েছিল তা কি চিঠির মধ্যেই হয়েছিল? প্রথমবার বেড়াতে যাওয়ার সময় উনি লেডেন হল স্ট্রিটে একটা অফিসের ক্যাশিয়ার। কোন অফিসের ক্যাশিয়ার? তা তো জানি না। আস্থানা? অফিসের ঘরেই। ঠিকানা কি কিছু জানেন? লেডেন হল স্ট্রিট। তাহলে আপনি চিঠিটা কোন ঠিকানায় লিখতেন?
লেডেন হল পোস্ট অফিসের ঠিকানায়। পাছে অফিসের মেয়েরা পেছনে লাগে আমার চিঠি দেখলে, তাই উনি নিজে গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে আসতেন প্রত্যেকটা চিঠি। আমি টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম, উনি রাজি হননি। আমার হাতের লেখার মাঝের মধ্যেই যেন তিনি আমাকে দেখতে পান। কতটা ভালোবাসলে এমন কথা বলা যায় ভাবুন তো। হোমস বললে, ব্যাপারটা ছোটোখাটো হলেও বেশ সংকেতময়। এইরকম আর কোনো ছোটোখাটো ব্যাপার কি আপনার মনে পড়ছে? রাত না হলে আমার সাথে বেড়াতে যেতেন না, এত লজ্জা। নিরালায় থাকতে ভালোবাসেন, কথা বলতেন খুব আস্তে আস্তে। গ্র্যান্ডের অসুখ হওয়ার পরই জোরে কথা বলা বন্ধ। খুব ফিটফাট, চোখে রঙিন চশমা, চোখটাও নিশ্চয়ই আমার মতোই খারাপ। তা মিস্টার উইন্ডি ব্যাংক যখন ফ্রান্সে চলে গেলেন, তারপরে কি হলো? হসমার আমার বাড়িতে আসতে লাগলেন। সৎ বাবা ফিরে আসার আগেই এই সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাইলেন। আমাকে দিয়ে বাইবেল ছুঁয়ে কথা আদায় করালেন। কখন কি ঘটে বলা যায় না, কিন্তু আমি যেন তাকে না ভুলি। সৎ বাবার মত নেয়ার ব্যাপারে মা আমাকে আর হসমার দুজনেই বললেন। তার কি দরকার, মা আমার চেয়েও যেন বেশি ভালোবাসতো হসমারকে। বললেন মিস্টার উইন্ডি ব্যাংকে বোঝানোর ভাত তার। তা সত্ত্বেও সৎ বাবাকে একটা চিঠি লিখলাম ফ্রান্সের ঠিকানায়। কিন্তু চিঠি পৌঁছানোর আগেই উনি ইংল্যান্ড রওনা হয়েছে। চিঠি ফিরে এলো বিয়ের দিন সকালবেলায়। আচ্ছা, বুঝলাম। তাহলে বিয়েটা শুক্রবারেই হয়ে যেত। কোথায় করছিলেন বিয়েটা? সেন্ট জেভিয়ার্স গির্জেতে। একটা ভাড়াটে গাড়িতে আমাকে আর মাকে বসিয়ে উনি পেছন পেছন এলেন আর একটা গাড়িতে। গির্জের সামনেই আমরা নামতেই পেছনের গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। অথচ গাড়োয়ান তাকে ভেতরে ঢুকতে দেখেছেন, সেই থেকে তাকে দেখেননি। আপনার সঙ্গে তার ব্যবহারটা খুবই যাচ্ছেতাই হয়েছে মনে হচ্ছে। না না, ওসব ভাববেন না। ওর মতো মানুষ এ কাজ করতেই পারেন না। সকাল থেকেই কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, আচমকা কোনো কারণেই যদি আমাদের ছাড়াছাড়ি হয়, আমি যেন তাকে না ভুলি, শপথটা মনে রাখি। বিয়ের ঠিক আগে এসব কথা তখন মানে খুঁজে পাইনি, এখন পাচ্ছি। আপনার তাহলে বিশ্বাস উনি সাংঘাতিক কোনো বিপদে পড়েছেন, তাই তো? নইলে আগে থেকেই বা ওসব বলবেন কেন? তা বিপদটা কি, সে ব্যাপারে কিছু আঁচ করতে পারছেন কি? না। তা এ ব্যাপারে আপনার মায়ের মত কি? রেগে গেছে। এ নিয়ে আর কোনো কথা আমি না বলি। আর আপনার বাবাই বা কি বললেন? বাবা সব শুনে বলেছেন হসমারের খবর নিশ্চয়ই পরে পাওয়া যাবে। আমার সম্পত্তির ওপরে তার একদম লোভ ছিল না, কাজেই খামোখা বিয়ের লোভ দেখিয়ে গির্জে পর্যন্ত ছোটাতে যাবেন কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এদিকে ভাবনা চিন্তে আমার রাতের ঘুম উড়ে গেছে। আমার যতটা সাধ্য আমি ততটা করব, আপনাকে আমি কথা দিচ্ছি। কিন্তু আপনি মন থেকে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। আর একটা কথা, হসমার আঞ্জেলকে ভুলে যান। সে কি, আর কি তাহলে দেখা হবে না? মনে তো তাই হয়। কিন্তু তার হলটা কি? জবাবটা পরে দেব। আপাতত তাকে কীরকম দেখতে সেটা বলে যান, আর চিঠিপত্র যদি কিছু থাকে তাহলে তা দিয়ে যান। গত শনিবার খবরের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এই নিন 4খানা চিঠি। আপনার ঠিকানাটা একটু বলবেন? 31 ল্যান্ড প্রেস, ক্যাম্বারওয়েল। আপনার সৎ বাবার কারবারের ঠিকানাটা একটু বলুন। পেনচার্চ স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মেয়ারব্যাংক কোম্পানি। ধন্যবাদ। আবার বলছি, ব্যাপারটা ভুলে যান। কিন্তু তা তো আমি পারবো না। হসমারকে যে কথা দিয়েছি সারা জীবন পথ চেয়ে থাকবো তার জন্য। কাগজপত্র টেবিলে রেখে মিস সাদারল্যান্ড উঠে পড়লেন। সাদামাটা মুখ আর বদখত টুপি দেখে প্রথমটা আমার মনে অন্য ধারণা হয়েছিল, কিন্তু
এখন শ্রদ্ধা না করে পারলাম না। সরলভাবে যে বিশ্বাস করতে পারে কেউ কাউকে এতটা, তার ভেতরটা অনেক পবিত্র। দুপা সামনে ছড়িয়ে শিবনেত্র হয়ে কিছুক্ষণ বসে রইল শার্লক হোমস। তারপর পাইপ বের করে তামাকটা ঠেসে ধোঁয়া ছাড়তে লাগলো ভোগলে ভোগলে। অনেকক্ষণ পর বলল, কেসটা নতুন কিছু নয়, এরকম ঘটনা আগেও ঘটেছে। এই নিয়ে আমার কাগজপত্রে লেখাও আছে। কিন্তু মেয়েটি ইন্টারেস্টিং। কি দেখলে ওর মধ্যে? ডিয়ার ওয়াটসন, দেখেছো তুমিও, কিন্তু দৃষ্টি এড়িয়ে গেছে। জামার হাতা, বুড়ো আঙুলের নখ আর জুতোর ফিতের মধ্যেও অনেক রহস্য থাকে। মেয়েটাকে দেখে তোমার কি মনে হলো সেটা আগে বলো শুনি দেখি। মাথায় পালক মোজা, চওড়া কিনারা, কালচে ধূসর রঙের বেতের টুপি, গায়ে পুঁতি বসানো কালো পাথরের ঝালরওয়ালা কালো জামা, হাতার বেগুনি দাগ, ধূসর দাস্তানা, ডান হাতের আঙুলের ডগা ছিঁড়ে গেছে, কানে দুল, জুতো দেখিনি। সব মিলিয়ে অবস্থা ভালো, কিন্তু শৌখিন নন। হাততালি দিয়ে উঠল হোমস। হাসতে হাসতে বলল, ব্র্যাভো ওয়াটসন, ব্র্যাভো, চমৎকার বলেছো, খুঁটিয়ে দেখেছো দেখছি। কিন্তু আসল জিনিসগুলোই দেখোনি। রঙের তফাৎটা বেশ চোখে পড়েছে দেখলাম। আমি কিন্তু মেয়েদের আস্তিন আর পুরুষদের ট্রাউজার্সের হাঁটু আগে দেখি। অনেক খবর ওখানেই থাকে। মেয়েটার আস্তিনে তুমি বেগুনি দাগ দেখেছো? কিন্তু কবজির ঠিক ওপরে সমান্তরাল দুটো রেখা লক্ষ্য করনি নিশ্চয়ই? টাইপিস্ট টেবিলে হাত রাখলে এই রকম দাগ দেখা যায়। সেলাই মেশিনেও হয়, তবে দাগটা তখন এত চওড়া হয় না। মেয়েটির নাকের দুপাশেও প্যাশনের চশমার দাগ ছিল, যা থেকে ওনাকে জিজ্ঞাসা করলাম চোখ খারাপ হওয়া সত্ত্বেও টাইপের কাজ করেন কি করে। শুনে মেয়েটি খুবই অবাক হলেন। আমিও অবাক আমিও হয়েছিলাম ভদ্রমহিলার জুতো দেখে। দু রকমের জুতো পরেছিলেন, বোতামগুলোও সব লাগাননি। এক পাটিতে 5টা বোতামের শুধু তলার দুটো লাগিয়েছেন, আর এক পাটিতে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর বোতাম লাগিয়েছেন। এ থেকেই বোঝা যায় কীরকম ছুটতে ছুটতে তিনি এসেছিলেন। যুক্তি আর বিশ্লেষণের চমক লাগে আমার মনে। আসবার আগে তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে এসেছিলেন ভদ্রমহিলা। দোয়াতে কলমটা একটু বেশিই ডুবিয়েছিলেন, আঙুলে তাই দাগ লেগেছিল। দস্তানা ছেঁড়া ছিল, সেটা তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো ওয়াটসন, কিন্তু দাগটা তুমি দেখোনি। আজ সকালেই দাগটা লেগেছে, আমার তো তাই মনে হয়, না হলে এত স্পষ্ট দেখা যেত না। যাকে সে কথা, বিজ্ঞাপনের কাটিং থেকে হসমার অ্যাঞ্জেলকে কীরকম দেখতে যা বলা হয়েছে সেটা একটু পড়ে শোনাও তো ওয়াটসন। গত 14 তারিখ থেকে হসমার অ্যাঞ্জেল নামে এক ভদ্রলোক পাওয়া যাচ্ছে না। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি, ভালো গড়ন, পাণ্ডুর বর্ণ, সামান্য টাক আছে, কালো গোঁফ আর জুলফি আছে। চুলের রঙও কালো, রঙিন চশমা পরেন, ফিসফিস করে কথা বলেন, গায়ে কালো ফ্রক কোট, কালো ওয়েস্টকোট, ধূসর টুইডের ট্রাউজার্স আর সোনার অ্যালবার্ট চেন, পায়ে ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পটি। লেন্ডেল হল স্ট্রিটের একটা অফিসে কাজ করেন। যদি কেউ দয়া করে। চিঠিগুলোয় চোখ বুলিয়ে নিয়ে হোমস বললে, মামুলি চিঠি, কিন্তু একটা ব্যাপার চোখে পড়ার মতো রয়েছে। কি? সব চিঠিই তো দেখছি টাইপ করা, তলায় হসমার অ্যাঞ্জেল নামটাও টাইপ করা, তারিখ আছে কিন্তু ঠিকানা নেই। লেডেনহল স্ট্রিট নামটাও আবছাভাবে লেখা, মোক্ষম প্রমাণ কিন্তু নামের ওই সইটা। কিসের প্রমাণ? ডিয়ার ওয়াটসন, সইটাই এ কেসের মুদ্রা রহস্য। চুক্তি না রাখায় মামলার সই অস্বীকার করবে বলেই কি নামটা টাইপ করেছে? আরে না, যাকগে, দুটো চিঠি লিখতে হবে এখন। একটা লন্ডনের একটি কোম্পানিকে, আর একটা মিস্টার উইন্ডি ব্যাংকে। কাল সন্ধে 6টায় যেন এসে দেখা করেন আমার সঙ্গে। দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এ নিয়ে আর কোনো কথা নয়। পরের দিন রুগী নিয়ে কাটলো সারাটা দিন। সন্ধে 6টা নাগাদ হন্তদন্ত হয়ে বেকার স্ট্রিটে ঢুকে দেখলাম ইজি চেয়ারে গুটিসুটি মেরে ঝিমোচ্ছে বন্ধুগণ। সামনে গাদা গাদা টেস্ট টিউব, রাসায়নিক গবেষণায় নিশ্চয়ই বুধ হয়েছিল এতক্ষণ। বললাম, ওহে, সমস্যার সমাধান হলো? হ্যাঁ হলো, বাইসালফেট অফ ব্যারাইটা।
আরে দূর, সেই কেসটার কি হলো? সে তো হয়েই রয়েছে, ওর মধ্যে আবার সমস্যা কোথায় দেখলে? তবে কি জানো, আইন নিয়ে শয়তানটার চুল পর্যন্ত ছেঁড়া যাবে না। কে সে? হোমস বললে, নিশ্চয়ই মিস্টার উইন্ডি ব্যাংক এলেন, 6টার সময় আসবেন, চিঠি লিখে জানিয়েছিলেন। অভিবাদন বিনিময়ের পর চেয়ার টেনে নিয়ে বসলো। এবং বলল, একটু দেরি হয়ে গেল আমার। মেয়েটা অযথা আপনাকে জ্বালাতন করে গেছে, বড্ড জেদি আর আবেগপ্রবণ। বারণ করা সত্ত্বেও তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার কাছে আসা উচিত হয়নি। অবশ্য আপনি পুলিশের লোক নন, কাজেই ঘরের কেলেঙ্কারি খুব বেশি পাঁচকান হবে না। তাছাড়া হসমার অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়াও আর যাবে না। কিন্তু আমার তো বিশ্বাস পাওয়া যাবে। উইন্ডি ব্যাংক যেন আঁতকে উঠল। তাই নাকি? তাহলে তো খবর খুবই ভালো। মিস্টার উইন্ডি ব্যাংক, হাতের লেখার মতো টাইপ করে লেখারও জাত থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেটা কি আপনি জানেন? খুব ভালো না হলেও এক একটা মেশিনে এক এক রকমভাবে লেখা হয়। টাইপগুলো বিশেষভাবে ক্ষয়ে যায়, কোনো কোনো সময় চোটও খায়। যেমন ধরুন আপনার এই চিঠিটা, ই ভালো নয়, আর এর তলায় দোষ রয়েছে, এছাড়াও আরও 14টা বৈশিষ্ট্য হাত আছে। থেকে দস্তানাটা ছিটকে গেল মেঝেতে। কুতকুতে তীক্ষ্ণ চোখে হোমসকে দেখতে দেখতে উইন্ডি ব্যাংক বলল, অফিসের মেশিন, সব কাজ এতেই হয়। এবার এই চিঠিগুলো মন দিয়ে দেখুন তো, সবগুলোই নিখোঁজ হসমার অ্যাঞ্জেল পাঠিয়েছে। প্রত্যেকটাই ই খারাপ রয়েছে, আর এর তলায় গলদ রয়েছে, এবং মাইক্রোস্কোপে দেখলে দেখবেন আরও 14টা বৈশিষ্ট্য এই চিঠিগুলোর মধ্যেও রয়েছে। তড়াক করে লাফিয়ে উঠে দরজার দিকে পা বাড়িয়ে উইন্ডি ব্যাংক বলল, বাজে কথা শোনার সময় আমার কাছে নেই। যদি তাকে ধরতে পারেন আমাকে জানাবেন। ততোধিক বেগে এগিয়ে দরজার চাবি লাগিয়ে দিয়ে হোমস বললে, ধরে তো ফেলেছি। কোথায়? ওতে সুবিধা হবে না মিস্টার উইন্ডি ব্যাংক, বসুন। ঘামতে ঘামতে বসে পড়ল উইন্ডি ব্যাংক। মুখ থেকে যেন সমস্ত রক্ত নেমে গেল। তোতলাতে তোতলাতে বলল, কিন্তু কিছু করতে পারবেন না, এ কেসে মামলা হয় না। জানি, কিন্তু কাজটা খুব নোংরা, নিষ্ঠুর স্বার্থপরতা। আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। উইন্ডি ব্যাংকের অবস্থা দেখে মনে হলো যেন নাভিশ্বাস উঠেছে। মাথা ঝুলে পড়ল বুকের ওপর। মেন্টাল পিসের কোণে পা তুলে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে যেন নিজের মনে কথা বলতে লাগলো হোম। বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিলে শুধু টাকার লোভে। মহিলাটির মেয়ের টাকাও সংসারে খরচ হচ্ছিল, কিন্তু মেয়েটি বড় আবেগপ্রবণ আর জেদি। হাতে টাকা থাকায় বেশি দিন আইবুড়ো নাও থাকতে পারে। সেক্ষেত্রে বছরে 100 পাউন্ড লোকসান হবে। তাই তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, কারোর সঙ্গে মিশতে দেওয়া হতো না। কিন্তু একদিন সে বেঁকে বসলো নাচের আসরে যাবে বলে। তখন মেয়েটির মা আর সৎ বাবা মিলে জব্বর এক ফন্দি আঁটল। সৎ বাবা ছদ্মবেশ ধরল, রঙিন চশমা পরে ধারালো চাহনি ঢাকা দিল, নকল গোঁফ আর জুলপি লাগিয়ে মুখের চেহারা পাল্টে নিল। গলা শুনে যাতে চিনতে না পারে তাই ফিসফিস করে কথা বলতে লাগলো। রাত্রে মেয়েটির সঙ্গে দেখা করত, কারণ মেয়েটির যেহেতু চোখ খারাপ তাই সে কিছু ধরতে পারবে না, এই কারণে। এই হলো গিয়ে মিস্টার হসমার অ্যাঞ্জেল। এরপর মেয়েটিকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে নিয়ে অন্যের সঙ্গে বিয়ের পথ বন্ধ করে দেওয়া হলো। আকুল কণ্ঠে উইন্ডি ব্যাংক বলল, আমরা একটু রগড় করতে চেয়েছিলাম, ও যে অমন মুজবে কে জানতো। মেয়েটি সরল মনে ভাবতেও পারেনি কি নিষ্ঠুর খেলা হচ্ছে তাকে নিয়ে। ব্যাপারটাকে আরও জমাটি করবার জন্য ঘন ঘন তার সাথে দেখা সাক্ষাৎ চলতে লাগলো। এমনকি বাইবেল ছুঁয়ে তাকে দিব্যও করিয়ে নেওয়া হলো, যাতে সে আর তার মনে কাউকে ঠাঁই না দেয়। বিয়ের দিন কিছু একটা ঘটতে পারে এমন ইঙ্গিত পর্যন্ত দেওয়া হলো। ফ্রান্স যাতায়াতেও নিশ্চয়ই অসুবিধা হচ্ছিল, এবং মেয়েটিকে বেশ কিছুদিন তাই মুহ্যমান রাখবার জন্য এরপরে বিয়ের খেলায় নামা হলো। হসমার অ্যাঞ্জেল গাড়ির এ দরজা দিয়ে ঢুকে ও দরজা দিয়ে নেমে গেলেন। গির্জায় পৌঁছে দেখা গেল গাড়ি ফাঁকা। কি মিস্টার, ঠিক বলছি তো? উঠে দাঁড়ালো উইন্ডি ব্যাংক। নির্বিকার মুখে তাচ্ছিল্যের সুরে বলল, ঠিক হতে পারে, বেঠিকও হতে পারে। আপনার ঘটে এত বুদ্ধি আছে, কিন্তু এটুকু কেন বুঝছেন না যে আমার কাজে আইন ভাঙা হয়নি, কিন্তু আপনি আমাকে দরজা বন্ধ করে রেখে
আইন ভাঙছে। দরজা খুলে দিল হোম। বলল, কথাটা আপনি সত্যিই বলেছেন। নিশ্চয়ই কোনো আপনাকে আইন শাস্তি দিতে পারবে না, কিন্তু মেয়েটার কোনো বন্ধু আপনাকে নিশ্চয়ই শাস্তি দিতে পারে। আমার ইচ্ছা করছে এই ঘোড়ার চাবুকটা দিয়ে আগা গোড়া আপনাকে চাপকাতে। মুখে অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলল উইন্ডি ব্যাংক। তবে রে দাঁড়ান, আপনার হচ্ছে। পর মুহূর্তেই দুমদাম শব্দ শোনা গেল করিডোরের সিঁড়িতে। দড়াম করে দরজা খোলার শব্দ হলো নিচে। জানলা দিয়ে দেখলাম পড়ি মরি করে রাস্তা দিয়ে ছুটছে মিস্টার উইন্ডি ব্যাংক। হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল হোম। কিন্তু ধরলে কি করে বলো তো? ডিয়ার ওয়াটসন, মোটিভ বিচার করে এ ব্যাপারে সবচেয়ে বেশি কার লাভ হতে পারে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই মেয়েটির সৎ বাবার। তাকে আর হসমার অ্যাঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি। একজন না থাকলে আর একজনের আবির্ভাব ঘটেছে। ফিসফিস করে কথা বলা, জুলফি গোঁফ রাখা, এছাড়া রঙিন চশমা পরা, এই সমস্ত কিন্তু ছদ্মবেশেরই কাজে লাগে। মোক্ষম প্রমাণ আরও একটি রয়েছে, হাতের লেখা নয়। তিনি যে সমস্ত নামগুলি সই করতেন সেগুলিকে তিনি টাইপ করে লিখতেন। কেন বলো তো? হাতের লেখা এতটাই চেনা যে দুটো শব্দ দেখলে মেয়েটি হয়তো চিনে ফেলতে পারত। সন্দেহগুলো যাচাই করবার জন্য আমিও দুটো চিঠি লিখলাম। উইন্ডি ব্যাংকের অফিসের ঠিকানা জেনে নিয়ে সেখানে একটি চিঠি লিখলাম। বিজ্ঞাপনের বর্ণনায় হসমার অ্যাঞ্জেলের মুখে জুলফি, গোঁফ আর রঙিন চশমার কথা আছে। ফিসফিস করে কথা বলাটাও কিন্তু ছদ্মবেশ ধরতেই কাজে লাগে। এই সব বাদ দিয়ে একটা বর্ণনা খাড়া করে জানতে চাইলাম এই ধরনের কেউ তাদের কোম্পানির ট্রাভেলিং সেলসম্যানসের কাজ করে কি না। উইন্ডি ব্যাংকেও এখানে আসবার জন্য একটি চিঠি লিখলাম, তারও জবাব এসে গেল। হসমার অ্যাঞ্জেলের চিঠির টাইপে যে সমস্ত গোলমালগুলি দেখেছিলাম, মিস্টার উইন্ডি ব্যাংক যে চিঠিটা লিখেছিলেন তাতেও সেই গোলমালগুলো লক্ষ্য করলাম। এদিকে কোম্পানিরও জবাব এসে গেল। জেমস উইন্ডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার দেওয়া চেহারার বর্ণনা সম্পূর্ণরূপে মিলে গেল। কিন্তু মিস সাদারল্যান্ডের এখন কি হবে? কী আবার হবে? মেয়েদের ভুল ভাঙাতে নেই ডিয়ার ওয়াটসন। বাঘিনীর বাচ্চা কেড়ে আনার মতো বিপজ্জনক কাজ হবে সেটা।